এখন আমি তোমাদের ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা দিল্লির ইন্দ্রপুরী কলোনি নামের একটা এরিয়া, সেখানকার একটা সত্য ঘটনা। ইন্দ্রপুরী ধনী ব্যবসাদারদের একটা কলোনি। সেখানে এক ভদ্রলোক দেবেন্দ্র শর্মা থাকতেন। তার ছিল একটা বড় কোম্পানিটা ছিল হোমিওপ্যাথি ওষুধের। 3 ভাইয়ের ব্যবসা। আজকের এই ঘটনা যে ফ্যামিলিটাকে নিয়ে, সেটা ওই 3 ভাইয়ের মধ্যে এক ভাই দেবেন্দ্র শর্মার ফ্যামিলিকে নিয়ে ঘটনাটা। দেবেন্দ্র শর্মার 2 মেয়ে। বড় মেয়ের নাম দিব্যা অরোরা শর্মা। যেই সময়কার ঘটনা সেই সময় তার বয়স 32 বছর। আর তার ছোট বোন, তার নাম প্রিয়াঙ্কা শর্মা, তার বয়স 27 বছর। 2021 সালের একটা ঘটনা। আর দেবেন্দ্র শর্মার যে স্ত্রী, তার নাম অনিতা শর্মা। ঘটনার সময় তার বয়স 54 বছর। 2009 সালে বড় মেয়ে দিব্যার বিয়ে হয়েছিল। দিব্যার জন্য একটা উপযুক্ত পাত্র খোঁজা হচ্ছিল। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তার। ইন্দ্রপুরী এলাকা থেকে কিছুটা দূরেই ছিল দিল্লির গ্রেটার কৈলাস কলোনি। সেখানকার একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান, একজন প্রপার্টি ডিলার। বিশাল ব্যবসা। সমকক্ষ ধনী একটা পরিবারের একমাত্র ছেলে। ছেলেটার নাম ছিল বরুণ অরোরা। বরুণ অরোরার সাথে বিয়ে হয়ে গেছিল দিব্যা শর্মা। বিয়ে হয়ে যায়, তারপরে তাদের সংসার চলছিল। ঘটনার দিন, সেটা ছিল ফেব্রুয়ারি 1, 2021, মানডে। সকালবেলায় অফিস যাওয়ার সময় ছোট মেয়ে প্রিয়াঙ্কা শর্মার খুব পায়ে যন্ত্রণা হচ্ছিল। এতটাই যন্ত্রণা, সে হেঁটে অফিসে যাওয়ার অবস্থায় ছিল না। এবার বলি, সে কোথায় কী কাজ করত বা কোথায় ছিল তার অফিস। তার বাবা আর বাবার আরও 2 ভাইয়ের যে যৌথ হোমিওপ্যাথি ওষুধের ব্যবসা, সেই কোম্পানির সে ম্যানেজার ছিল। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আসার পর সে নিজের বাবা আর কাকাদের কোম্পানিতে ম্যানেজারের কাজ করত। পুরো কোম্পানির ব্যবস্থা সেই দেখাশোনা করত। সে ঘটনার দিন পায়ে যন্ত্রণার জন্য অফিসে যেতে পারেনি। তার বাবা তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। বিভিন্ন রকম টেস্ট হয়েছিল তার। টেস্ট রিপোর্ট পাওয়ার পরে শরীরে কোনো অসুবিধার ব্যাপার জানতে পারা যায়নি, তবে সেই পায়ের যন্ত্রণা কমেও যায়নি। 2 ফেব্রুয়ারি সব রিপোর্ট পাওয়া গেছিল। রিপোর্টে কোনো অসুবিধা ছিল না, কিন্তু পায়ের যন্ত্রণা, সঙ্গে ছিল পেটের যন্ত্রণা, এমনকি চুল ঝরা শুরু হয়ে গেছিল। 3 তারিখে নিয়ে গিয়ে তাকে আবারও একটা বড় ভালো হসপিটালে, বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। 12 দিন পর সেই হসপিটালে মেয়েটা মারা গেছিল। অদ্ভুতভাবে মারা গেছিল। কী রোগ সেটাই ধরতে পারেনি ডাক্তারের টিম। মারা যাওয়ার পরে যে শ্রাদ্ধ শান্তির বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই রকমই একটা অনুষ্ঠান চলছিল ওই ঘটনার 10 দিন পর। কাজের দিন, বিভিন্ন পুজো আচ্চার দিন, হঠাৎ করে বাড়িতে মা অনিতা দেবী আর বাবা অসুস্থতা বোধ করতে শুরু করেন। অনিতা দেবীর শরীরটা বেশি খারাপ হয়, তবে ভদ্রলোক দেবেন্দ্র শর্মার শরীর ততটা খারাপ হয়নি। দেবেন্দ্র শর্মা অল্প ট্রিটমেন্টের পর সেরে উঠেছিলেন, তবে তার স্ত্রী সেই একই রকমভাবে, তারও পায়ে যন্ত্রণা, পেটে যন্ত্রণা, মাথার চুল ঝরছে। দাঁড়াবার মতো ক্ষমতায় তিনি ছিলেন না, শরীর ভীষণ খারাপ। 4 মার্চ জামাই, বড় মেয়ের যে হাজব্যান্ড, সে ফোন কলে শ্বশুরমশাইকে জানিয়েছিল যে আপনার বড় মেয়ে ভীষণ অসুস্থ, তারও সেই একই রকম অসুবিধা হচ্ছে। পায়ে যন্ত্রণা থেকে শুরু, তারপরে মাথায়, তারপরে পেটে, তারপরে চুল ঝরা শুরু হয়েছে। আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। 4 মার্চ 2021 তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল। তারও বিভিন্ন টেস্টের পরে
রিপোর্টে বোঝা যাচ্ছিল না যে আসলে তার কি হয়েছে। বরুণ অরোরার ফ্যামিলিতে কে কে ছিল সেই ব্যাপারটা আগে বলি। বরুণ অরোরার স্ত্রী দিব্যা অরোরা শর্মা, যে হসপিটালে ছিল সেই সময়। বরুণ অরোরার মা জিয়া অরোরা। আর বরুণ অরোরার 4 বছরের 2জন সন্তান, একজন ছেলে একজন মেয়ে। বরুণের স্ত্রীকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করার পর কিছুক্ষণের মধ্যেই তাকে ভেন্টিলেশনে দিতে হয়। তারপরে সে কোমায় চলে যায়। তারপর বোনের মতো সেও কিন্তু মারা যায়। একটা সময় মা অনিতা দেবী, তিনিও মারা গেছিলেন। অন্যদিকে তাদের বাড়ির যে একজন হেল্পিং হ্যান্ড, একজন মেড, যে 24 ঘন্টা তাদের বাড়িতে থেকে কাজ করত, তারও একই রকমভাবে পায়ে যন্ত্রণা, পেটে যন্ত্রণা, সারা শরীরে যন্ত্রণা, চুল ঝরে পড়া। সেও গিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, তবে খুব অল্প সময়ের মধ্যে তার শরীর ঠিক হয়ে গেছিল, তাকে হসপিটাল থেকে ছাড় দেওয়া হয়েছিল। দেবেন্দ্র শর্মাকেও হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তবে দেবেন্দ্র শর্মা একই সাথে একই রকমভাবে নিজের স্ত্রীকে আর নিজের 2 মেয়েকে হারিয়ে ফেলেছিলেন। তিনি অসুস্থ হয়েছিলেন, তার বাড়ির মেড অসুস্থ হয়েছিল, তারপর তারা সুস্থ হয়েছিল। হসপিটালের ডাক্তারদের টিমের সাথে আলোচনা করে তিনি যেটা বুঝতে পেরেছিলেন যে পোস্টমর্টম করা উচিত। একই রকমভাবে অসুস্থতা থাকলেও কিভাবে হঠাৎ এইভাবে মানুষজন মারা যাচ্ছে সেটা বোঝা উচিত। সেই জন্য তাদের বিভিন্ন রকম টেস্ট তো আগেই হয়েছিল। মারা যাওয়ার পরে তাদের ব্লাড স্যাম্পল নিয়ে হেভি মেটাল টেস্ট করানো হয়। ডাক্তার এটাই করাতে চাইছিলেন। 14 মার্চ 2021 সবার ব্লাডের মধ্যে থ্যালিয়াম সালফেট নামের একটা কম্পাউন্ড পাওয়া যায়। এই ধরনের কম্পাউন্ড কিন্তু প্রত্যেক মানুষ শরীরেই থাকে, তবে একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, যেটা শরীর নিজে নিজেই তৈরি করে। এই মাত্রাগুলো বেড়ে গেলে কিন্তু মানুষ অসুস্থ হয়, এমনকি প্রাণঘাতকও হতে পারে এই সমস্ত রাসায়নিকের বেশি মাত্রায় শরীরে পাওয়া যাওয়া। থ্যালিয়াম সালফেটের ব্যাপারে বলি কিছু কথা। এটা একটা সাদা রঙের পাউডার, স্বাদহীন, গন্ধহীন। কাউকে যদি খাইয়ে দেওয়া হয় সে কিন্তু টেরও পাবে না, কোনো খাবারের সাথে খাইয়ে দিলে সে খেয়ে নেবে, তবে সে মারা যাবে। নর্মালি মানুষের শরীরে এটার 2 ইউনিট পাওয়া যায়, তবে মায়ের শরীরে পাওয়া গেছিল 4000 ইউনিট, আর মেয়ের শরীরে পাওয়া গেছিল 7800 ইউনিট। এটা নর্মালি কখনোই শরীরে তৈরি হতে পারে না যতক্ষণ না বাইরে থেকে এটা শরীরের ভেতরে ঢোকানো যায়। এই থ্যালিয়াম সালফেটের ব্যাপারে আরও একটা ব্যাপার, সাধারণ মানুষের নাগালের বাইরে এই রাসায়নিক পদার্থ। সরকার ব্যান্ড করে রেখেছে, ওষুধের দোকানে কিনতে গেলেও কিন্তু এটা পাওয়া যায় না। লাইসেন্স প্রাপ্ত কোম্পানিরা এগুলো কিনতে পারে। খুব অল্প মাত্রায় ওষুধ তৈরির কাজে ব্যবহার হয় এই রাসায়নিক পদার্থ। দেবেন্দ্র শর্মা যেহেতু একটা ওষুধের কোম্পানির মালিক ছিলেন, তার বিভিন্ন বড় বড় ওষুধ কোম্পানির লোকজনেদের সাথে, ডাক্তারদের সাথে আলাপ ছিল। তিনি আমেরিকাতে নিজের এক ডাক্তার বন্ধুর কাছে নিজের স্ত্রীর, নিজের মেয়ের ব্লাড টেস্টের রিপোর্টটা পাঠিয়েছিলেন। সেই ডাক্তার বন্ধু দেবেন্দ্র শর্মাকে জানিয়েছিলেন যে তোমার স্ত্রী আর মেয়ে যেদিন অসুস্থ হয়েছিল তার আগে তারা কি কি খেয়েছিল সেটা খুব ভালো করে মনে করে দেখো, আর কে ওই জিনিসটা খাইয়েছিল। দেবেন্দ্র শর্মা বন্ধুর সাথে কথা বলার পর খুব ভালোভাবে চিন্তা করে দেখছিলেন যে ছোট মেয়ে অসুস্থ হওয়ার আগে কি খেয়েছিল। 2 ফেব্রুয়ারি 2021 যেদিন সে অসুস্থ হয়ে গেছিল, অসুস্থ হওয়ার আগের দিন সে কিন্তু তার দিদির হাজবেন্ডের আনা ফিশ কারি খেয়েছিল। খুব ভালো করে ভদ্রলোক ভেবে দেখছিলেন যে আর কি কি ঘটনা ঘটেছিল। দেবেন্দ্র শর্মার যে বড় জামাই, তার সাথে এই শর্মা ফ্যামিলির লোকজনেদের
সম্পর্ক একদম ভালো না। বড় জামাই শ্বশুর বাড়ির লোকজনের উপর এতটাই রেগে আছেন যে তিনি তাদের বাড়িতেও আসেন না। তার মেয়েকে যখন দিতে আসে সে বাড়ি থেকে অনেকটা দূরেই নিজের স্ত্রীকে নামিয়ে দিয়ে চলে যায়। দেবেন্দ্র শর্মা সেখান থেকে গিয়ে যমজ বাচ্চাদেরকে আর নিজের মেয়েকে নিয়ে বাড়িতে আসেন। সেই জামাই হঠাৎ করে ওই ঘটনা ঘটার আগের দিন ফিশ কারি নিজে রান্না করে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। যখন নিয়ে এসেছিল দুপুরবেলায় 3টের সময়, সে এসেছিল নিজের স্ত্রীকে, শর্মার বড় মেয়েকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এসে সে শুনেছিল শ্বশুরবাড়ির লোকজনের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তাও কিন্তু সে রিকোয়েস্ট করেছিল নিজের স্ত্রীকে, নিজের শ্বশুরকে, শাশুড়িকে যে ফিশ কারি খেতেই হবে। দেবেন্দ্র আর তার স্ত্রী দুজনে খুশি হয়েছিলেন। জামাই স্বাভাবিকের থেকেও ভালো আচরণ করছিল। সাধারণত কিন্তু জামাই তাদেরকে পছন্দ করতো না, তাদের বাড়িতে আসতো না, কথাও বলতো না। সে ফিশ কারি রান্না করে নিয়ে এসেছে, শ্বশুরকে, শাশুড়িকে, স্ত্রীকে খেতে বলছে। এই ব্যাপারটাতে তারা খুশি হয়েছিলেন। লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও জামাইয়ের দেওয়া ফিশ কারি তারা খেয়েছিলেন। তবে তাদের যে ছোট মেয়ে সে বাড়িতে ছিল না। সানডে ছিল সেদিন, সেই জন্য সে বন্ধুবান্ধবদের সাথে লাঞ্চ করতে বাইরে গেছিল। সে যখন বাড়ি ফিরে এসেছিল তখন বাজে বিকেল 5:30। তখন তার দিদির হাজব্যান্ড তাকে রিকোয়েস্ট করে যে ফিশ কারি খাও। সেও অবাক হয়েছিল নিজের দিদির হাজব্যান্ডের এত ভালো ব্যবহার দেখে, কিন্তু দিদির হাজব্যান্ড যেহেতু ভালো ব্যবহার করছে সে বলেছিল যে এক্ষুনি আমি লাঞ্চ করে এসেছি, খুব একটা খিদে পাইনি, তবে যখন খিদে পাবে প্রথমেই আপনার ফিশ কারিটাই খাবো। আশ্চর্যজনকভাবে কিন্তু তাদের জামাই বাড়ি ফিরে যায়নি। সে অপেক্ষা করছিল কখন তার স্ত্রীর ছোট বোনের খিদে পাবে, কিছু খাবার সে খাবে। খিদে পেয়েও ছিল সন্ধেবেলায় 6:30টার সময়। তখন 2 পিস বড় বড় মাছ বের করে নিজের স্ত্রীর বোনকে প্রিয়াঙ্কা শর্মাকে দিয়েছিল। প্রিয়াঙ্কার ভালো লেগেছিল টেস্ট, খেয়েছিল, ভালো বলেছিল। প্রিয়াঙ্কাকে খাইয়ে দিয়ে সেখান থেকে চলে গেছিল। এই সঙ্গে আরও একটা কথা যেটা বলা হয়নি, যখন লাঞ্চ করার পরে শ্বশুর, শাশুড়ি আর তার স্ত্রী খাওয়া দাওয়া করছিল, সে কিন্তু ফিশ কারি ওই বাড়ির যে মেড তাকেও দিয়েছিল। মেড বেশি মাছ ভালোবাসে না, শ্বশুরমশাই সেও বেশি মাছ ভালোবাসেন না, সেই জন্য তাদের দুজনকে একটা পিস থেকেই ভেঙে তারা জামাইয়ের কথা রাখার জন্য খেয়েছিল। আর বাকি মা আর মেয়ে এক এক পিস কিন্তু খেয়েছিল। তারপর থেকেই কিন্তু একে একে তারা অসুস্থ হয়। 2 পিস মাছ যে খেয়েছিল সে সব থেকে আগে অসুস্থ হয়েছিল। এই সমস্ত ব্যাপারটা দেবেন্দ্র শর্মা ভেবেছিলেন, বুঝেছিলেন, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছিলেন। তিনি কমপ্লেন জানিয়েছিলেন পুলিশকে যে মৃত্যুগুলো পরপর তার বাড়িতে হয়েছে সবকটাই তার মনে হচ্ছে অস্বাভাবিক মৃত্যু, আর এই মৃত্যুর জন্য দায়ী তার জামাই। 23 মার্চে জামাইয়ের নামে গিয়ে কমপ্লেন করেছিলেন দেবেন্দ্র শর্মা। পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যখন তার বাড়িতে গিয়ে পৌঁছেছিল, সে অবস্থা বুঝে একটু রাসায়নিক নিজে খেয়ে ফেলেছিল। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছিল। 15 দিন হসপিটালে থাকার পর সে সুস্থ হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে সে যখন 15 দিন জেলে ছিল সেই সময় তার ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছিল। প্রথম পুলিশ যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে ওই ভদ্রলোক বরুণ অরোরা, সে একটা পঞ্চকুলা নামের জায়গার ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে 10 গ্রাম থ্যালিয়াম সালফেট কিনেছিল। সেখানে সে জানিয়েছিল নিজের শ্বশুরের যে কোম্পানিটা আছে সেটার নাম করে যে সে ওই কোম্পানির মালিক
ওষুধ তৈরি করার জন্য ওই রাসায়নিকটা দরকার। প্রথমে 10 গ্রাম, তারপর আবার 10 গ্রাম, তারপর 5 গ্রাম, 3 বারে সে ওই মারাত্মক রাসায়নিকটা কিনেছিল। যে ঘটনা সে ঘটিয়েছিল, সবাইকে বিষাক্ত খাবার খাইয়েছিল, সেই খাবার খাওয়ানোর 42 দিন আগে সে ওই জিনিসগুলো কিনেছিল। প্ল্যানিংটা করেছিল লম্বা সময় ধরে। পুলিশ কিন্তু তার বাড়িতে সার্চ করতে গিয়ে তার ল্যাপটপ, ছোট্ট সেই রাসায়নিকের 3খানা বোতল আর তার ফোনটাও পেয়েছিল। সেই সমস্ত জিনিসগুলো থেকে ইনভেস্টিগেশন করার পর পুলিশ এই সমস্ত ব্যাপারে জানতে পেরেছিল। তার ফোনের কিন্তু সব কিছু সে ডিলিট করে দিয়েছিল, যেগুলো কিন্তু পুলিশ আবারও রিকভার করে নিয়েছিল। প্রথমবার সে ওই রাসায়নিকটা কিনেছিল 2020-র 18ই ডিসেম্বর। 10 গ্রাম থ্যালিয়াম সালফেটের দাম ছিল 22,131 টাকা, যেটা নিজের মায়ের অ্যাকাউন্ট থেকে অনলাইন টাকা পে করা হয়েছিল। সেকেন্ড টাইম আবারও সেম 10 গ্রাম জিনিস যখন কেনা হয়েছিল, অনলাইন সে ডেলিভারি আসবে তার আগে সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে 22,131 টাকা জমা করে দেওয়া হয়েছিল। তবে জমা করতে সে নিজে যায়নি, সেই টাকাটা জমা করার জন্য ব্যাংকে পাঠিয়েছিল নিজের মামার বাড়ির যে ওয়াচম্যান তাকে। ওয়াচম্যানের নাম টিটু ছিল। ওয়াচম্যানের কাছে জিজ্ঞাসাবাদ করার পর সমস্ত ব্যাপারটা জানতে পারা যায়। টিটুর কাছে এটাও জানতে পারা যায় যে 3 বার ডেলিভারি বয় এসে ছোট ছোট প্যাকেট তাকে ডেলিভারি করে দিয়ে গেছিল, আর ওই প্যাকেটগুলো ডেলিভারি নেওয়ার জন্য তাকে বলে দিয়েছিল বরুণ অরোরা। সেও সেই জন্য ডেলিভারি নেওয়ার পরে নিজের কাছে এই জিনিসটা রেখে দিয়েছিল। বরুণ অরোরা সেই দিনই কিছু পরে এসে জিনিসগুলো কালেক্ট করেছিল তার কাছ থেকে। যে যে ডেলিভারি বয় তার কাছে এসে ডেলিভারিগুলো করেছে সব্বার কাছে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত পুলিশ বুঝতে পেরেছিল যে অনলাইন পঞ্চকুলার ওই কোম্পানি থেকে ওষুধ তৈরি করা হবে এই নাম করে 3 বারে মোট 25 গ্রাম থ্যালিয়াম সালফেট জোগাড় করে রেখেছিল এই ভদ্রলোক। তারপরে ঘটনার দিন মাছ রান্না করে নিয়ে চলে গেছিল। এই ব্যাপারগুলো তো সব বুঝলাম। এবার বলি যে কেন স্ত্রীর সাথে শ্বশুরবাড়ির লোকজনের সাথে এত শত্রুতা কিসের। প্রথম থেকে যদি বলা হয়, 2009 সালে দিব্যা শর্মার সাথে বিয়ে হয়েছিল বরুণ অরোরার। বিয়ের 7 বছর কাটে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। ক্রমশ কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের সাথে হাজবেন্ডের সাথে ওয়াইফের মানে দিব্যা অরোরা শর্মার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছিল। তারা মাঝে মধ্যেই তাকে মারধর করতো, উল্টোপাল্টা কথা বলতো। তারপর তারা দুজন একটা ভালো ডাক্তারের সন্ধান পায়। তারা গেছিল সেখানে ট্রিটমেন্ট করতে। ট্রিটমেন্ট করতে গিয়ে আইভিএফ পদ্ধতি বা টেস্ট টিউব বেবি যেটাকে আমরা বলে থাকি, তারা দুজনে যমজ সন্তানের বাবা মা হয়। অগাস্ট 2016-তে যমজ ছেলে আর মেয়ের জন্ম হয়। সবাই ভীষণ খুশি হয়, একজন খুশি হয় না। সে হচ্ছে দিব্যার শাশুড়ি জিয়া অরোরা। তার মনে হয়েছিল টেস্ট টিউব বেবি যখন প্রাকৃতিকভাবে নর্মালি যেভাবে বাচ্চা হয়ে থাকে সেইভাবে যখন হয়নি, তাহলে বাচ্চাকে ভালোবাসা যাবে না। তিনি বাচ্চা দুটোকে অ্যাকসেপ্টও করতে পারেননি, ভালোবাসতেও পারেননি। বৌমাকে শত্রু বলে মনে হতে শুরু হয়েছিল তার। ফেব্রুয়ারি 2020-তে বরুণ অরোরার বাবা দিব্যা শর্মার শ্বশুরমশাই চন্দের লাল মারা গেছিলেন। মারা যাওয়ার পরে হঠাৎ করেই আশ্চর্যজনকভাবে দিব্যা প্রেগনেন্ট হয়েছিল। এইবারে কিন্তু ডাক্তার দেখিয়ে নয়, নর্মালি। ডাক্তার দেখাবার কোনো প্রশ্নই ছিল না, কারণ তাদের একটা ছেলে একটা মেয়ে অলরেডি হয়ে গেছিল। নর্মালি সে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্সিতে তাকে ডাক্তার দেখাতে যাওয়া হয়।
বাচ্চা জন্মানোর ডেট হিসাবে যে ডেটটা তাকে ডাক্তার জানিয়েছিল সেটা ছিল যে ভদ্রলোক বরুণ অরোরার বাবা মারা গেছিলেন, তার যে জন্ম তারিখ, জন্মদিনের যে ডেট, সেই ডেটটাই ছিল যে সন্তান আসছে তার ডেলিভারি ডেট। এই ব্যাপারটা যখন শাশুড়ি জানতে পারে প্রাকৃতিকভাবে নর্মালভাবে বাচ্চাটা আসছে, তিনি খুব খুশি তো হয়েই ছিলেন। তিনি বলেছিলেন তার ছেলেই হবে, আর যে ছেলেটা হচ্ছে তার হাজব্যান্ড যে মারা গেছে তার পুনর্জন্ম হচ্ছে। এইভাবেই কিন্তু সেই ভদ্রমহিলা আর তার ছেলে হবু সন্তানের বাবা এই রকমই ভাবছিল। হঠাৎ করে শরীর খারাপ হয় প্রেগনেন্ট দিব্যার। তাকে ডাক্তার দেখাতে যাওয়া হয়। ডাক্তার চেক আপের পর বলেছিল বাচ্চার জন্ম দিতে গিয়ে দিব্যা শর্মা মারাও যেতে পারে, জীবনের ঝুঁকি রয়েছে। এই কথা শুনে দিব্যার মা বাবা চিন্তায় পড়ে যায়। ডাক্তার বলে একটা রাস্তা এখনও আছে, অ্যাবর্শন করে দিলে দিব্যা ভালো থাকবে। দিব্যার মা বাবা বোন তিনজনে চাইছিল অ্যাবর্শনটা করিয়ে দেওয়া হোক। অন্যদিকে কিন্তু দিব্যার হাজব্যান্ড আর দিব্যার শাশুড়ির মনে হচ্ছিল যে দিব্যা মারা যায় যাক, যেহেতু শ্বশুরমশাইয়ের পুনর্জন্ম হচ্ছে অবশ্যই তাকে জন্মাতে দেওয়া উচিত, অ্যাবর্শন কোনোভাবেই করা যাবে না। এই কথা শোনার পরে দিব্যার বাবা মা তারা দুঃখ পেয়েছিলেন, চিন্তায় পড়েছিলেন। দিব্যা বাঁচতে চাইছিল, কোনোভাবেই সে ডাক্তারের কথা শোনার পর বাচ্চাটাকে গর্ভে রাখতে চাইছিল না। আরও দু একটা ডাক্তার দেখানো হয়, তারাও যখন সেম কথা বলে, দিব্যা এবার নিজের শ্বশুরবাড়িতে নিজের হাজব্যান্ডকে, নিজের শাশুড়িকে কিচ্ছু না জানিয়ে নিজের বাবাকে মাকে সঙ্গে নিয়ে অ্যাবর্শনটা করিয়ে ফেলে। এই ঘটনার পরই সূত্রপাত হয় ঝামেলার। শাশুড়ি আর হাজব্যান্ড খুব রেগে যায়, শুধু রেগে যায় তাই নয়, তারা মারধর করে দিব্যাকে ধরে। দিব্যার যে দুজন সন্তান ছিল তাকে কিন্তু জিয়া অরোরা তাদের ঠাকুমা একদম ভালোবাসত না। এবার দিব্যার শাশুড়ি আর দিব্যার হাজব্যান্ডের মনে হয়েছিল দিব্যার আর তার ফ্যামিলির বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তারা চন্দের লাল যে ছিল বরুণের বাবা, তার পুনর্জন্মে বাধা সৃষ্টি করেছে। যে কোনোভাবে মেরে ফেলতে হবে, মেরে তো ফেলতেই হবে, আবার যাতে ধরাও না পড়তে হয় সেই ব্যবস্থা করতে হবে। সেই জন্য এই প্রসেসটাকে অবলম্বন করা হয়। এবার বলি, এই যে প্রসেসটা, থ্যালিয়াম সালফেট খাবারে মিশিয়ে খাইয়ে দেওয়ার পরে স্লোলি মানুষ মারা যাবে, এই ব্যাপারটা কিভাবে জেনেছিল বরুণ? বরুণ ছিল সাদ্দাম হুসেনের একজন ফলোয়ার, একজন অ্যাডমায়ার। সাদ্দাম হুসেনকে সে ভীষণ পছন্দ করত। সাদ্দাম হুসেনের জীবনী নিয়ে অনেক ডকুমেন্টারি, অনেক বই সে পড়েছিল, দেখেছিল। সেই জন্য সে সাদ্দাম হুসেন নাকি নিজের শত্রুদেরকে এই প্রসেসটাতেই মেরে ফেলতেন। সেই প্রসেসটা সাদ্দাম হুসেনকে পছন্দ করা একজন মানুষের খুব ভালো লেগে যায়। এবার সে চেষ্টা করতে শুরু করে কিভাবে ওই রাসায়নিকটা কিনে আনা যায়। সে কিনেও ফেলেছিল, তারপর নিজের শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে মেরেও ফেলেছিল। তবে নিজের বাচ্চা দুটোকে, যেহেতু সে জানতো ওই বাচ্চা দুটো তারই, টেস্ট টিউবে জন্মালেও বাচ্চা দুটো যেহেতু তারই, তাহলে তাদের বাঁচার অধিকার আছে। বাকিদেরকে সে মেরে ফেলেছিল। কিন্তু একটা সময় পুলিশ পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাকে অ্যারেস্ট করেছিল। লোয়ার কোর্টে এখনও তার কেসটা চলছে। ছোট ছোট যে বাচ্চা দুটো, সেই দুটোকে তাদের ঠাকুমা জিয়া খানের কাছে রাখা হয়েছে। তবে তাদের মায়ের যে বাবা, তিনি আবেদন জমা দিয়েছেন। তিনি চাইছেন যে সেই বাচ্চা দুটোকে, যেটাকে জিয়া খান বা বাচ্চাদের
ঠাকুমা নিজেদের বাচ্চা মনেই করেন না, তাদের কাছে বাচ্চাগুলোকে রাখলে বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে। বাচ্চাগুলোকে পালন পোষণ করার, দেখাশোনা করার দায়িত্ব যেন দাদুকে দেওয়া হয়, এটাই তিনি চেষ্টা করে চলেছেন। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।